আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। ত্রিকোণমিতির বেসিক আলোচনার ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী কিংবা দাখিল পরীক্ষার্থী রয়েছ কিংবা নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছ, তোমাদের সবাইকে আজকের ক্লাসে জানাই স্বাগতম। তোমাদের সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতি এবং উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় ত্রিকোণমিতির বেসিক আলোচনাগুলো আজকের ক্লাসে আমরা করব। তো শুরুতে অধ্যায়টির নাম হচ্ছে, দেখো এখান থেকে আমরা ত্রিকোণমিতির অধ্যায়টা শুরু করি। নামটা থেকে আমরা অনেকটাই ধারণা পাচ্ছি যে ত্রিকোণমিতি আসলে কি। দেখো, ত্রিকোণমিতি ইংরেজিতে হচ্ছে ট্রাইগোনোমেট্রি। তো ত্রিকোণ, এখানে হচ্ছে ত্রিকোণ মানে হচ্ছে মানে হচ্ছে তিন, আর কোণ, কোণ হচ্ছে দুটি সরল রেখা বা দুটি রশ্মি যখন একটা বিন্দুতে মিলিত হবে তখন ওই মিলিত স্থানটাকে আমরা বলি হচ্ছে কোণ। এবং মিতি মানে হচ্ছে পরিমাপ। মানে একটা ত্রিভুজ রিলেটেড বা ত্রিভুজের তিনটা কোণ রিলেটেড বা বাহু রিলেটেড যত সব আলোচনা গণিতের যে শাখায় করা হয় ওই শাখার নাম হচ্ছে ত্রিকোণমিতি। তাহলে আমরা পাচ্ছি যে ত্রিভুজের তিন কোণের পরিমাপ বিশিষ্ট বিদ্যাই হচ্ছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি বুঝতে আমরা শুরুতে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের আমরা এই চিত্র থেকে সিদ্ধান্ত নিতে পারি এই যে বাহুটা কোনটা রয়েছে, এই যে কোনটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই সিদ্ধান্তটা নিতে পারছি যে এই কোনটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা কি জানি যে একটা সমকোণী ত্রিভুজ বা যে কোনো একটা ত্রিভুজই তুমি যাই বলো না কেন, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি সব সময় 180 ডিগ্রি। তাহলে এইখানে এই যে কোণটা আমরা নাম দিই এখানের মধ্যে যে পি কিউ আর, এই যে এখানের মধ্যে কিউ কোণ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো কিউ কোণ যদি 90 ডিগ্রি হয়, আমরা ত্রিকোণমিতির নিয়ম থেকে জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এখানে পি কোণ, কিউ কোণ এবং আর কোণ, এই তিনটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে এখানে এই কিউ কোণ 90 ডিগ্রি হলে এই পি এবং আর, এই দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। কারণ এইখানে 90 ডিগ্রি এবং এই দুইটা 90 ডিগ্রি যোগ করলে কিন্তু আমরা 180 ডিগ্রি পাচ্ছি। তাহলে আমরা এই উপপাদ্যটা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি অর্থাৎ পি কোণ, কিউ কোণ এবং আর কোণ, এই তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা বুঝি যে এই দুইটা কোণের যোগফল কত হবে, তাহলে 90 ডিগ্রি। যদি এইখানের কোণটা কোনো কারণে 30 ডিগ্রি হয়, কি বললাম যে এখানের কোণটা যদি কোনো কারণে 30 ডিগ্রি হয়, অপর যে অংশটা এখানে হবে কত, 60 ডিগ্রি। কারণ এই দুইটার যোগফল হতে হবে তোমাকে 90 ডিগ্রি। অথবা কোনো কারণে যদি এই কোণটা 60 ডিগ্রি হয়, তাহলে বুঝে নিবে যে এইখানের কোণটা হবে কত ডিগ্রি, 30 ডিগ্রি। এবার আর কোনো কারণে যদি এই কোণটা 45 ডিগ্রি হয়, তাহলে বুঝে নেবে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তুমি যেভাবে বিবেচনা করো না কেন, যেন এই সূক্ষ্ম কোণ দুইটার যোগফল 90 ডিগ্রি হবে। ঠিক আছে, আমরা বেসিকটা কোণের হিসাব নিকাশ সম্পর্কিত একটা বেসিক ধারণা আমরা পেলাম। এবার আমরা কোণের সাথে সম্পর্কিত বাহুগুলো নিয়ে কিছুটা ধারণার চেষ্টা করি। দেখো এখানে বাহু রিলেটেড কিছু কথা। ধরো আমি এইখানের মধ্যে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। তো এই সমকোণী ত্রিভুজটাতে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা শুরুতে এই সিদ্ধান্তটা নিতে পারি। এখন সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হলে বাকি যে দুইটা কোণ আছে, বাকি দুইটা কোণ, এখানে এই কোণটা এবং এই কোণটা, এরা কিন্তু হচ্ছে সূক্ষ্ম কোণ। এরা হচ্ছে কি সূক্ষ্ম কোণ। তাহলে আমি নামকরণ করি, এটাকে দেই এ, এটাকে দেই বি এবং এই কোণটাকে দিলাম হচ্ছে সি। এই কোণটা যেহেতু 90 ডিগ্রি হচ্ছে, তাহলে আমরা এখানে এই থিটা যে
এখানের মধ্যে যে কোণটা আছে সি কোণ, এই কোণটাকে আমরা সাপেক্ষ হিসেবে বিবেচনা করি। যে সূক্ষ্মকোণ যে দুইটা রয়েছে একটা ত্রিভুজের মধ্যে, যদি আমরা এই সমকোণী ত্রিভুজটা বাদ দিই, বাকি যে দুইটা সূক্ষ্মকোণ রয়েছে এই দুইটার মধ্যে যে কোনো একটাকে তুমি সাপেক্ষ হিসেবে বিবেচনা করতে হবে। হয়তো তুমি সি কে সাপেক্ষ হিসেবে বিবেচনা করতে পারো, নয়তো তুমি এ কে সাপেক্ষ হিসেবে বিবেচনা করতে পারো। তো যেই কোণটাকে আমরা সাপেক্ষ হিসেবে বিবেচনা করি তাকে আমরা আলাদাভাবে মার্ক করে রাখার জন্য থিটা নামকরণ করে থাকি। এগুলো হচ্ছে গ্রিক অক্ষর। তোমরা হয়তো অনেকে এই অক্ষরগুলোর সাথে পরিচিত। যে এই জায়গার মধ্যে আমরা অনেক সময় থিটা ব্যবহার করি, কিংবা আলফা ব্যবহার করি, কিংবা বিটা, গামা, এ জাতীয় যে গ্রিক অক্ষরগুলো আছে তোমরা হয়তো অনেকে এগুলোর সাথে পরিচিত। আবার যারা প্রথম দেখছো আমার ক্লাসটা, একেবারে নতুন নবম শ্রেণীতে উঠেছো, তাদের জন্য এই বিষয়গুলো নতুন হতে পারে। তো এই অক্ষরটা আমরা ব্যবহার করি, এটা হচ্ছে একটা গ্রিক অক্ষর বা গ্রিক প্রতীক, এটার নাম হচ্ছে থিটা। তো আমরা যদি এই সি সূক্ষ্মকোণটাকে সাপেক্ষ বিবেচনা করি, তা অর্থাৎ থিটা কোণটাকে আমরা সাপেক্ষ বিবেচনা করি, তাহলে তুমি কি মনে রাখবে যে এই থিটা কোণের যে সরাসরি বিপরীতে যে বাহুটা আছে, তুমি এভাবে বাহুটা টানবা, থিটা এর বিপরীতে, থিটা এর বিপরীতে সরাসরি যে বাহুটা রয়েছে এই বাহুটার নাম হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু বা এই বাহুটাকে লম্ব বলা হয়। বিপরীত বাহু কিংবা লম্ব বলা হয় এই বাহুটাকে। আর ইংরেজিতে বলা হয় অপোজিট সাইড। এটাকে বলা হয় অপোজিট সাইড। তো বিপরীত বাহুটাকে ইংলিশে বলা হয় কি? অপোজিট সাইড। আর এখন দেখবা যে এই থিটা কোণের কাছে, থিটা কোণের কাছাকাছি যে 90 ডিগ্রির বাহুটা আছে, থিটা কোণের কাছে 90 ডিগ্রির বাহুটা মানে এই বাহুটা, এটাকে বলা হয় সন্নিহিত বাহু। এটাকে বলা হয় সন্নিহিত বাহু বা অ্যাডজেসেন্ট সাইড। অ্যাডজেসেন্ট সাইড, সন্নিহিত বাহু বা অ্যাডজেসেন্ট সাইড ইংলিশে বলা হয়। তো এখানের মধ্যে আমরা পেলাম হচ্ছে অপোজিট সাইড এবং অ্যাডজাসেন্ট সাইড। সাইড আর বাকি যে বাহুটা আছে, অর্থাৎ ত্রিভুজের বড় যে বাহুটা আছে, তুমি দেখবে যে 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা আছে না, 90 ডিগ্রির বিপরীতে, যে তুমি এখানে 90 ডিগ্রিটা পেলে, 90 ডিগ্রির বিপরীতে সরাসরি যে বাহুটা রয়েছে এটা হচ্ছে ত্রিভুজের সবচাইতে বড় বাহু, বা এটাকে বলা হয় অতিভুজ। এটাকে বলা হয় অতিভুজ। অতি শব্দটার অর্থ হচ্ছে বেশি, ভুজ শব্দটার হচ্ছে অর্থ হচ্ছে বাহু, মানে সবচাইতে বড় বাহু। ইংলিশে বলা হয় হাইপোটেনাস। এই দ্বারা আমরা এটাকে মার্ক করে রাখলাম। তাহলে বিপরীত বাহু বা লম্ব বা ওএস, সন্নিহিত বাহু বা অ্যাডজেসেন্ট সাইড, বা এটাকে আবার বলা হয় ভূমি, বা এটাকে ভূমি নামেও বলা হয়। আর সবচাইতে বড় যে বাহুটা আছে ত্রিভুজের, এটাকে বলা হয় অতিভুজ। ঠিক আছে, আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে বুঝলাম যে ত্রিভুজ, ত্রিভুজের অতিভুজ, বিপরীত বাহু, সন্নিহিত বাহু এবং ভূমি। এবার তুমি বিবেচনা করো যে তোমার যে সূক্ষ্মকোণ ছিল, সূক্ষ্মকোণটা এখানের এই পজিশনে না থেকে তোমার এই সূক্ষ্মকোণটাকে বিবেচনা করার জন্য বলা হলো। তোমার সবসময় যে এখানেই থিটাটা থাকবে বা এখানের কোণটাকে তোমাকে সাপেক্ষ হিসেবে বিবেচনা করতে হবে, এটা নির্দিষ্ট কোনো নিয়ম না বা নির্দিষ্ট কোনো কথা না। তোমাকে অনেক সময় এই সূক্ষ্মকোণটাকেও বিবেচনা করতে হতে পারে। এক্ষেত্রে আমরা কি করব দেখো, এক্ষেত্রে আমাদের অতিভুজ কোনটা হবে, বা বিপরীত বাহু কোনটা হবে, বা সন্নিহিত বাহু কোনটা হবে। এই যে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এই সমকোণী ত্রিভুজের এইখানে এ, এখানে বি এবং এখানে সি, আমরা তাহলে এখানে এই অংশটাকে থিটা হিসেবে বিবেচনা করি, মানে এ কোণটাকে থিটা হিসেবে বা সাপেক্ষ হিসেবে বিবেচনা করলাম। তো থিটা কোণের সরাসরি যে বিপরীতে বাহুটাকে পাবো, এটার নাম হচ্ছে বিপরীত বাহু বা লম্ব।
এটাকে আমরা বলবো হচ্ছে কি বিপরীত বাহু কিংবা লম্ব। এবং থিটা এর সাথে যে বাহুটা 90 ডিগ্রির জন্য চলে গিয়েছে এই বাহুটার নাম হবে সন্নিহিত বাহু বা ভূমি বা অ্যাডজেসেন্ট সাইড। আর বাকি যে বাহুটা রয়েছে সবচাইতে বড়, এই বাহুটা বা 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা রয়েছে এটাকে আমরা বলি হচ্ছে অতিভুজ। তাহলে কি ফলাফল পেলাম আমরা, যে আগের যে থিটাটা ছিল এখানে, থিটাটা যখন এখানে ছিল এই বাহুটা ছিল তখন ভূমি, এই বাহুটা ছিল তখন ভূমি, কিন্তু থিটার পজিশন যখন এখানে চলে আসলো তখন এই বাহুটা আর ভূমি থাকলো না, তখন এটা হয়ে যাবে লম্ব। আমরা অনেক স্টুডেন্ট আছে আমাদের মধ্যে ভাবে যে সব সময় মনে হয় এই বাহুটাই হবে ভূমি। তাদের এই ধারণাটা অবশ্যই ভুল, কারণ তোমার থিটার পজিশনটা যেখানে তার অনুযায়ী তুমি ভূমি, লম্ব এবং অতিভুজকে নির্ণয় করবে। তাহলে আমরা কি পেলাম, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, মানে 90 ডিগ্রির কাছাকাছি। এখানে তো 90 ডিগ্রি, ঠিক না? তাহলে 90 ডিগ্রি এর কাছাকাছি থিটা এর যে বাহুটা রয়েছে এটাকে আমরা বলি হচ্ছে ভূমি। এবার আমাকে যেভাবেই দেওয়া হোক না কেন বাহুগুলা আমরা বের করতে পারবো। একটা ত্রিভুজ যেভাবেই দেখ না কেন থিটার অবস্থানটা দিয়ে আমাদেরকে বললে আমরা কি বের করতে পারবো, এখান থেকে বাহুগুলো নির্ণয় করতে পারবো। ধরো একটা ত্রিভুজ তোমার এই ধরনের আছে, এই ধরনের, ধরো আমি এইভাবে নিলাম যে এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, এটা হচ্ছে বাহু, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। তখন এই অংশটা হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু এটা 90 ডিগ্রি তাহলে আমাদের থিটা আছে এইখানে কিংবা এখানে, যে কোনো একটা পজিশনে থিটার মান দিতে পারে। ধরো তোমার থিটাটাকে এখানে দিল, এখানে দিল, আমরা এটাকে নামকরণ করি এল এম, আর এটাকে ধরো আমরা এন লিখলাম। তাহলে এই ত্রিভুজটা থেকে আমরা কি পাচ্ছি, এই ত্রিভুজটা থেকে আমরা কি পাচ্ছি, থিটা কোণের বিপরীতে যে বাহুটা আছে এটা হচ্ছে আমাদের কি লম্ব। থিটা কোণের বিপরীতে যে বাহুটা আছে এটাকে আমরা কি বলি, লম্ব। এবং 90 ডিগ্রি এর বিপরীতে যে বাহুটা আছে এটা হচ্ছে অতিভুজ, মানে সবচাইতে বিপরীত বড় বাহু, অতিভুজ। আর থিটা থেকে 90 ডিগ্রির দিকে যে কোণটা গেছে বা যে বাহুটা গেছে ওই বাহুটাকে আমরা বলি কি, ভূমি। আশা করি বিষয়টা তোমরা অনেকটা ক্লিয়ার হয়েছে যে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, কোনটা মানে এই যে থিটা কোণের সাপেক্ষে আমরা কি নির্ণয় করব। ধরো আরো একটা ত্রিভুজ আমি তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য দেই, আরো একটা ত্রিভুজ আমি তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য দেই। দেখো এখানে ধরো একটা ত্রিভুজ এই ধরনের দেওয়া আছে, যে এই ধরনের, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি ধরে নাও, যে হিসাবের সুবিধার্থে ধরো চিত্রটা হয়তো হয়নি ততটা সুন্দর, তো আমরা ধরে নিলাম যে এখানে হচ্ছে 90 ডিগ্রি। আর থিটা কোণটাকে আমরা এটা বিবেচনা করলাম, কারণ এটাও আমরা বিবেচনা করতে পারি, এটাও আমরা বিবেচনা করতে পারি। যেহেতু থিটার পজিশন এইখানে, আমরা বুঝে নিলাম যে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব। আর 90 ডিগ্রির পজিশন যেহেতু এইটা, তাহলে এটা কি অতিভুজ, আমরা অতি লিখলাম। এবং বাকি যে বাহুটা আছে এটা হচ্ছে কি ভূমি। এগুলো হচ্ছে আমাদের যে সূক্ষ্মকোণের সাপেক্ষে লম্ব, ভূমি, অতিভুজ এগুলো চেনার একটা সূক্ষ্মতম উপায়। এখন আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রে বাহু পেলাম হচ্ছে তিনটা, একটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখানে বাহু পেলাম কয়টা, তিনটা। যেহেতু একটা ত্রিভুজের তিনটা বাহু, আমরা যদি এই বাহুগুলোকে অনুপাতিক অনুসারে সাজাই তাহলে আমরা টোটাল অনুপাত পাবো হচ্ছে 6টা। তিনটা বাহুকে আমরা অনুপাতিক ভাবে যদি সাজাই তাহলে আমরা টোটালি অনুপাত পাবো হচ্ছে কয়টা, 6টা। তুমি ভূমির সাথে লম্বের সাথে ভূমির একটা অনুপাত করতে পারো, আবার ভূমির সাথে লম্বের একটা অনুপাত করতে পারো, তাহলে এখানে গেল 2টা অনুপাত। আবার তুমি লম্বের সাথে অতিভুজের একটা অনুপাত করতে পারো এবং অতিভুজের সাথে, দুঃখিত, লম্বের সাথে অতিভুজের একটা অনুপাত করতে পারো এবং অতিভুজের সাথে তুমি লম্বের একটা অনুপাত করতে পারো। কিংবা ভূমির সাথে তুমি অতিভুজের একটা অনুপাত করতে পারো, কিংবা অতিভুজের সাথে তুমি ভূমির একটা অনুপাত করতে পারো। তাহলে এই তিনটা বাহুতে আমরা টোটাল 6টা অনুপাতে সাজাতে পারি। এই 6টা অনুপাতগুলো কি কি? অনুপাতগুলো হচ্ছে সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড এবং কোসেকেন্ড। এগুলোকে আমরা সংক্ষিপ্ত আকারে ব্যবহার করে থাকি ত্রিকোণমিতিতে। তাহলে অনুপাতগুলো আমরা একটু দেখি কি কি ছিল। যে
সাইন, তারপরে কোসাইন, তারপরে আছে টেনজেন্ট, কোটেনজেন্ট, সেকেন্ড কোসেকেন্ড। এইগুলো হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো, কিন্তু আমরা অঙ্ক করতে গিয়ে বা হিসাব নিকাশ করতে গিয়ে এগুলোর শর্ট ফর্ম ব্যবহার করি, মানে তিনটা শব্দ বা তিনটা অক্ষর নিয়ে আমরা এগুলোকে লিখি, বা কোনো টুকুর ক্ষেত্রে চারটাও যায়। এখানে সাইনটাকে আমরা সাইন লিখি যে, আর কোসাইনটাকে আমরা কজ আকারে লিখি। টেনজেন্ট, ট্যানজেন্টকে আমরা লিখি হচ্ছে টেন, আর কোটেনজেন্টকে আমরা লিখি হচ্ছে গিয়ে কট। সেকেন্ডকে আমরা লিখি হচ্ছে সেক, এবং সেকেন্ডকে আমরা লিখি হচ্ছে কুসেক। এগুলো হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো। এখন আমরা সাইন বলতে আসলে কি বুঝি, এখানে দেখো এখানের মধ্যে সাইন। সাইন হচ্ছে তুমি এই যে আমরা এই ধরনের অনেক সময় শিখি না যে সাগরে লবণ অতি, তোমরা হয়তো অনেকে এই বিষয়গুলোর সাথে পরিচিত, যে সাগরে লবণ অতি বোঝাচ্ছে যে লম্ব এবং অতিভুজ রিলেটেড ফাংশনটা হচ্ছে সাইন, যে লম্ব এবং অতিভুজ রিলেটেড যে মানটা অনুপাতটা রয়েছে এটা হচ্ছে সাইন। তার মানে লবণ বলতে গেলে এখানে লবণ দ্বারা লম্বকে, আর অতি দ্বারা এখানে অতিভুজকে বোঝানো হয়েছিল। যে স্বাভাবিকভাবে শেখার জন্য আমরা ছোটবেলায় এই প্রসেসটা অবলম্বন করতাম, যে সাগরে লবণ অতি, যে সাগর সাইন, লম্ব লবণ আর অতিভুজ, সাগরে লবণ অতি। মানে সাইন বলতে আমাদেরকে বোঝানো হচ্ছে যে এইখানের মধ্যে লম্ব এবং অতিভুজের একটা অনুপাত। সাইন হচ্ছে লম্ব এবং অতিভুজের অনুপাত। আরেকটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখবে, যে এই যে সাইন সাইন যে অংশটা রয়েছে বা কস যে অনুপাতগুলো আছে, এই ত্রিকোণমিতিক অনুপাত কোনোটাই কখনো খালি থাকবে না, তাদের সাথে কোনটা সম্পর্কিত থাকবে, এখানে কোণের মান থাকবে। তো আমাদের এখানে কোণ দেওয়া আছে থিটা, আমরা থিটা সাপেক্ষে কাজগুলো করেছি, বা থিটার পরিবর্তে আলফা বিটা গামা কিংবা কোনো অক্ষর, হ্যাঁ এই জাতীয় কিছু একটা না একটা কিছু তোমার থাকবে। অথবা যে অনুপাতগুলোর মান 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 0 ডিগ্রি বা 90 ডিগ্রি, এই জাতীয় কিছু না কিছু একটা থাকবে। তো আমরা যেহেতু এখানে থিটা নিয়ে কাজ করছি, তো এখানে আমরা সাইনের সাথে থিটা লিখি, যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এবার কস থিটা। তাইলে আমরা এই ধরনের আরেকটা শিখছি, যে কবরে ভূত অতি, এই জাতীয় একটা কিছু শিখছিলাম, যে ভূত অতি। ভূত অতি কবরে মানে এখানে আছে কস বুঝাচ্ছিল এটা দিয়ে, এবারে ভূত মানে ভূমি, এখানে আমরা কি বুঝেছি ভূমি। এই জাতীয় সিস্টেম গুলা চালু আছে, বাজারে প্রচলিত আছে, বা অনেক স্যারেরা এই সিস্টেমে পড়াই, বিধায় আমি তোমাদেরকে এই কথাগুলো বলছি, যে সাগরে লবণতি, কবরে ভূততি, এই বিষয়গুলো আছে, পরে পোলাপান একটু মনে রাখার জন্য এই বিষয়গুলোকে চর্চা করে। তো তুমি যেভাবে পারো এটাকে শিখে নিবা, যে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন, আর ভূমি বাই অতিভুজ মানে এখানে ভূত অতি মানে ভূমি বাই অতিভুজ, এটা দ্বারা বোঝাচ্ছে ভূমি বাই অতিভুজ। ওকে, আর টেন থিটা, টেরা লম্বা ভূত, এই জাতীয় শিখেছি টেন থিটার ক্ষেত্রে, টেরা লম্বা ভূত। টেরা মানে হচ্ছে এখানে আমরা কি বোঝাচ্ছি, যে লম্ব বাই টেরা লম্বা ভূত। লম্বা মানে হচ্ছে লম্ব, এখানে এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে কি ভূমি, লম্ব বাই ভূমি। আমরা টেন থিটার সূত্রটা পেলাম, লম্ব বাই কি ভূমি। তো আমরা স্বাভাবিকভাবে এখানে এই বিষয়গুলো জানি, যে টেন থিটার একটা সূত্র আছে, যে সাইন বাই কস, সাইন বাই কস, টেন থিটার একটা সূত্র আছে। আমরা যদি দেখি এখানে কি আছে, সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে কস থিটা, এ জাতীয় আমাদের টেনের একটা সূত্র আছে। যদি আমরা এটাকে নিয়ে একটু কাজ করি, তাহলে তো আমরা যদি এখন এই অংশটা নিয়ে কাজ করি, তাহলে কি পাচ্ছি, সাইন থিটা মানে আমরা বুঝে গেছি লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে বুঝে গেছি কি লম্ব বাই কি অতিভুজ,
আমি শুধু অতি কথাটাই লিখি যে তোমরা বুঝে নেবে এখানে অতিভুজ। আর cos থিটা আমরা পেয়েছি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। দেখো আমরা যদি এখান থেকে এই অতিভুজ এবং অতিভুজকে কেটে দিই তাহলে উপরে লম্ব নিচে ভূমি, তাহলে সূত্রটা আসছে লম্ব বাই ভূমি। মূলত এই কনসেপ্ট থেকে আমরা টেনের অংশটাকে পাচ্ছি। ওকে, এবার কটের অংশটা দেখো। কটের অংশটাকে আমরা সূত্রটাকে এভাবে ভাঙতে পারি যে তখন হবে কজ উপরে সাইন নিচে। আমরা এই ধরনের কটের একটা সূত্র শিখেছি যে কজ উপরে সাইন তখন নিচে, তখন সূত্রটা আসবো ভূমি বাই অতিভুজ থাকবো উপরে আর লম্ব বাই অতিভুজ থাকবো নিচে, তখন অতিভুজ অতিভুজ কাটা যাবে, তাহলে আমরা পাবো হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে কট থিটা এর সূত্র আমরা পাবো কি ভূমি বাই লম্ব। কট থিটার সূত্র আমরা পেলাম ভূমি বাই লম্ব। আর কিভাবে আসছে আমরা এক্সট্রা সূত্রটাও লিখে দিচ্ছি যে কজ উপরে এবং এক্ষেত্রে সাইন থাকবো নিচে অনুপাত হিসাব অনুযায়ী। এবং এখানে সেক থিটা এর সূত্রটা হচ্ছে অতিভুজ এবং ভূমি এর সম্পর্ক, মানে এই অংশটার বিপরীত, কজের বিপরীত হচ্ছে সেক, তাহলে অতিভুজ তখন উপরে ভূমি তখন নিচে বিবেচনা করবে। তাহলে অতিভুজ বাই কি ভূমি, অতিভুজ ডিভাইডেড বাই হচ্ছে ভূমি। আর সেক থিটা কুসেক থিটার ক্ষেত্রে কুসেক থিটা হবে এই সাইন থিটা এর বিপরীত, তাহলে কুসেক থিটা সাইন থিটার বিপরীত, তাহলে লম্ব ছিল এখানে উপরে আর অতিভুজ ছিল নিচে, তাহলে অতিভুজ চলে যাবে তখন উপরের অংশে আর লম্ব চলে আসবে তখন নিচের অংশ। তাহলে আমরা কি পাচ্ছি অতিভুজ ডিভাইডেড বাই হচ্ছে লম্ব। এখন আমরা এই অনুপাতগুলো যদি বিবেচনায় আনি তাহলে আমরা কি পাচ্ছি দেখো। অনুপাতগুলো বিবেচনায় দেখা যাচ্ছে যে এই সাইন আর হচ্ছে এই কুসেক পরস্পর বিপরীত, কারণ যেখানে লম্ব ছিল লবে আর অতিভুজ ছিল হরে, কিন্তু কুসেকে আসে অতিভুজ চলে গেল লবে এবং লম্ব চলে আসলো হরে, তার মানে এই সাইন এবং কুসেক বিপরীত। বিপরীত মানে কি ওয়ানের অনুপাত, তাহলে আমরা ওয়ানের অনুপাত আকারে লিখবো উপরে ওয়ান আর এটার নিচে আমরা লিখে দেব কুসেক, ঠিক আছে। এবং আর কুসেকের ক্ষেত্রে আমরা এটাকে অনুপাত করলে ওয়ান ডিভাইডেড বাই হবে কি সাইন, থিটাটা সাথে লিখবা। এবার কস থিটার ক্ষেত্রে আমরা কি পাই দেখো, কস থিটার ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে যে এইটার সাথে বিপরীত হয়, যে কস হচ্ছে সেকের সাথে বিপরীত, কারণ এখানে ভূমি ছিল লবে আর এখানে ভূমি হচ্ছে হরে, এখানে অতিভুজ ছিল হরে এখানে অতিভুজ হচ্ছে লবে, তার মানে আমরা ওয়ান বাই এটাকে লিখবো হচ্ছে কি সেক, ওয়ান বাই কি লিখবো সেক। আর সেকের ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে ওয়ান বাই কস, ঠিক আছে। আর এইখানে আমরা কি লিখতে পারছি তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের টেন এবং কট পরস্পর বিপরীত, লম্ব এবং ভূমি, লম্ব ছিল লবে এখানে লম্ব হচ্ছে হরে, ভূমি ছিল এখানে হরে এখানে ভূমি হচ্ছে লবে, তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ওয়ান বাই টেন থিটা এবং এটা হবে ওয়ান বাই কট থিটা। এগুলো আমাদের বেসিক কনসেপ্টের দ্বিতীয় ধাপ, যে বাহু কোণ এবং তাদের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক আমরা এই অংশের মাধ্যমে বুঝে থাকি। এখন আমরা ত্রিকোণমিতির অভেদাবলীগুলি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির কিছু অভেদ বা সূত্র আছে যেগুলো আমরা এখন শিখব। তো শুরুতে আমরা পিথাগোরাসের সূত্রটা দিয়ে শুরু করব, যে পিথাগোরাসের সূত্রটা আমরা কি জানি। তাহলে সূত্রগুলো দেখো কি কি, যে পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের উপপাদ্য আমরা এটা অনেকে জানি। ধরো একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজটাতে আমরা কি পাচ্ছি, যে পিথাগোরাসের উপপাদ্যটা আমরা বের করব, আমরা এই সমকোণী ত্রিভুজটাতে কি পাচ্ছি। তো এটা হচ্ছে এল
এটা এম আর এটা হচ্ছে এন, আর এখানে আমরা ধরে নিচ্ছি হচ্ছে থিটা। তো এটা যদি থিটা হয়ে থাকে আমরা কি শিখলাম, যে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, এবং 90 ডিগ্রির বিপরীতে যেটা আছে এটা হচ্ছে আমাদের কি, অতিভুজ। আমরা এই কনসেপ্টগুলা আগে শিখেছি। এখন পিথাগোরাস আমাদেরকে বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি এর সমান। মানে অপর দুটি বাহু, একটা ত্রিভুজের অপর দুটি বাহু, অতিভুজ বাদে অপর দুটি বাহু হচ্ছে লম্ব এবং ভূমি, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গ মানে স্কোয়ার, বর্গ মানে কি স্কোয়ার, তাহলে একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে কি ভূমি, তার উপর স্কোয়ার। তাহলে লম্ব এবং স্কোয়ারকে যদি আমরা রুট করি তাহলে অতিভুজ এর উপর বর্গ আসবে। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্যগুলো আমরা ব্যবহার করে ত্রিকোণমিতির অভেদগুলো বের করতে পারি। যদি এখানে দেখো আমরা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে একটু শেখানোর চেষ্টা করি। ধরো এখানে লম্ব, লম্ব এর মান হচ্ছে 3, আর ধরো ভূমির মান হচ্ছে 4, তাহলে আমরা এখান থেকে অতিভুজের মানটা কত পাবো? অতিভুজের মানটা আমরা কত পাচ্ছি একটু দেখো। ধরো যে তোমার লম্ব হচ্ছে 3 তার উপর স্কোয়ার, এবং ভূমি হচ্ছে 4 তার উপর স্কোয়ার, 3 আর 3 যোগ করে 3 3 কে 9, আর এখানে 4 4 গুণ করে 16, আমরা কিন্তু পাচ্ছি কত 25। 25 মানে হচ্ছে এটা 5 স্কোয়ার। এটা কত হবে? 5 স্কোয়ার। মানে এটা লম্ব 3, ভূমি 4, হলে অতিভুজ হবে তখন 5। এই মাধ্যমে আমরা অতিভুজের মানটাকে বের করতে পারছি। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্যের মূল থিম, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এবার আমরা মূল কথায় আসি, যেখান থেকে আমরা অভেদগুলোকে বের করতে পারছি। দেখো অভেদগুলোকে তুমি কিভাবে বের করতে পারো, অভেদের সূত্রগুলো কোত্থেকে আসলো। দেখো এখানের মধ্যে সূত্রটাকে আমরা আবার লিখি, এখানের মধ্যে যে অতিভুজ, আমি শুধু অতি লিখি, ঠিক আছে? তোমরা বুঝে নিবে যে এটা হচ্ছে অতিভুজ সমান লম্ব তারপর স্কোয়ার প্লাস ভূমি তার উপরে স্কোয়ার, দুইটা লিখলাম। এখন ধরো যে তুমি এই বাম পক্ষ এবং ডান পক্ষ দুটাকে অতিভুজ দ্বারা তুমি ভাগ করলে, তাহলে এটাকে তুমি অতিভুজ দ্বারা ভাগ করলে, একে অতিভুজ দ্বারা এবং এটাকে অতিভুজ দ্বারা, প্রত্যেকটা পদকে আমরা অতিভুজ দ্বারা ভাগ করলাম। তাহলে অতিভুজকে যদি অতিভুজ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা ফলাফলটা কি পাবো? 1 পাবো। কোনো কিছুকে তার নিজের সমান মান দ্বারা ভাগ করলে আমরা কিন্তু ফলাফল 1 পাই। তাহলে লম্ব এবং অতিভুজ পেলাম। আবার ধরো তুমি ভূমি বাই অতিভুজ বের করলে, তাহলে কি হচ্ছে এখানের মধ্যে, যে লম্ব অতিভুজকে যদি আমরা অতিভুজ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ফলাফল 1 আসলো, আর 1 এর উপরে স্কোয়ার, তার মানে এটা রেজাল্টটা 1ই থাকবো। 1 এর উপরে এখানে কত আসলো? স্কোয়ার। আর লম্ব বাই অতিভুজ আমরা শিখে আসলাম যে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা। আমরা আগের পেজে শিখলাম যে দেখো এখানের মধ্যে লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন থিটা। তো আমরা এখানে লম্ব বাই অতিভুজের বদলা লিখবো কি? সাইন থিটা। যেহেতু সাইন থিটা, তার উপরে এটা কি হবে? স্কোয়ার প্লাস। আবার এখানের মধ্যে ভূমি বাই অতিভুজ সেম একইভাবে আমরা শিখেছি, এটা হচ্ছে কস থিটা তার উপরে হোল স্কোয়ার। এখন ত্রিকোণমিতিকের এই নিয়মটা অনুযায়ী আমরা সাইন থিটাকে স্কোয়ার করলে যে ফলাফলটা পাবো, সাইন স্কোয়ার থিটার একই ফলাফল আমরা পাবো। তো সাইন থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, আর কস থিটা স্কোয়ার মানে হচ্ছে কজ স্কোয়ার থিটা। সাইন থিটা হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, আর কজ থিটা স্কোয়ার মানে কজ স্কোয়ার থিটা। আমরা এই লাইনটাকে এইভাবে এখানে লিখতে পারি যে এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, স্কোয়ারটা এখানে আমরা লিখতে পারি, প্লাস কস থিটা স্কোয়ার হচ্ছে কজ স্কোয়ার থিটা, আর এখানে 1 স্কোয়ার মানে হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অবেট, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। এটা হচ্ছে আমাদের
এক নম্বর অভেদ, এটা আমাদের প্রথম অভেদাবলী, প্রথম অভেদটা আমরা পেলাম। এবার ধরো আমরা যে শিখলাম যে কি শিখলাম যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। তো এখান থেকে আমরা, আচ্ছা আমরা প্রথম অভেদটা থেকে কিছু সূত্র বের করতে পারি। দেখো এখান থেকে আমরা প্রথম অভেদটা যে লিখলাম, এই অভেদ থেকে আমরা আরো এক্সট্রা দুটা সূত্রকে বের করতে পারছি। সূত্র দুইটা কি কি দেখো, যদি আমরা সাইন স্কোয়ার থিটার মানটা বের করি, তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস, এই যে এটা ছিল প্লাস, তাহলে এটা এই পাশে আসলে কি হবে মাইনাস কজ স্কোয়ার থিটা। একটা প্রমাণ আমরা করলাম। আবার এখান থেকে আমরা চাইলে কজ স্কোয়ার থিটা এর সূত্রটাকে বের করতে পারি। তাহলে কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তখন সাইন স্কোয়ারটা এই পাশে প্লাস ছিল, এই পাশে আসলে আমরা এটাকে মাইনাস করব। ঠিক আছে, আমাদের প্রথম অভেদাবলীর যে সূত্রগুলো ছিল আমরা তিনটা অভেদ এখানে পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা যে সূত্রটা শিখলাম যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, ধরো আমরা শুধু লম্বটাকে এইখানে রাখলাম, রাখলে এই ভূমি স্কোয়ারটা এই পাশে ছিল প্লাস, যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে কি মাইনাস। তাহলে আমরা এই কাজটা শুরু করি যে দ্বিতীয় ক্ষেত্রে অভেদটা কি বের করতে পারছি, যে ভূমি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে কি লম্ব স্কোয়ার। আমরা আগে ভূমিটাকে বের করে নিলাম এখানের মধ্যে, তাহলে ভূমি স্কোয়ারটাকে ঠিক রাখলে লম্ব স্কোয়ারটা এই পাশে প্লাস ছিল, এই পাশে আসলে এটা মাইনাস হয়ে যাবে। আমরা ভূমি স্কোয়ারের মানটা বের করলাম, এরপরে আমরা লম্ব স্কোয়ারের মানটাকে বের করব। তো এখন ধরো ভূমিকে যদি আমরা ভূমি দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু ফলাফল 1 আসে। এটা আমি আর দেখালাম না আলাদাভাবে, ভূমিকে যদি ভূমি দ্বারা ভাগ দিই তাহলে ফলাফল 1 আসে। এবার অতিভুজকে যদি আমরা ভূমি দ্বারা ভাগ দিই, কি বলেছি, অতিভুজকে আমরা কি দ্বারা ভাগ দেব, ভূমি দ্বারা, কারণ আমরা এখানেও ভূমি দ্বারা ভাগ দিচ্ছি, এখানেও ভাগ দিচ্ছি এবং এখানেও ভাগ দেবে। তাহলে অতিভুজকে যদি ভূমি দ্বারা ভাগ দিই তারপরে এই অংশটা আসে অতিভুজ বাই ভূমি, আরেকটা হবে কি লম্ব বাই ভূমি। তাহলে এখানে 1 সমান কি আসলো, অতিভুজ বাই ভূমি। দেখো এখানের মধ্যে অতিভুজ বাই ভূমি, এটা হচ্ছে সেক অতিভুজ বাই ভূমি। আমরা যখন সূত্রগুলো আগের পেজে পড়েছিলাম যে অতিভুজ বাই ভূমি হচ্ছে কি সেক থিটা, আমরা এখানে অতিভুজ বাই ভূমির পরিবর্তে কি লিখবো, সেক থিটা লিখবো। যেহেতু স্কোয়ারটা ছিল এখানে অ্যাড করে দেবে স্কোয়ার, আর লম্ব বাই ভূমি মানে হচ্ছে টেন থিটা। আমরা এই সূত্রগুলো আগের পেজের মধ্যে শিখেছি। তাহলে এখান থেকে আমরা যে অভেদগুলো পাচ্ছি, অভেদগুলো হচ্ছে কি, অভেদগুলো পাচ্ছি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। আমরা এই পাশে অংশটা লিখি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অভেদ, ত্রিকোণমিতির দ্বিতীয় যে অভেদটা আছে আমরা এই অভেদটা পেলাম, এটা হচ্ছে দ্বিতীয় অভেদ। তবে এখান থেকেও আমরা আরো দুইটা এক্সট্রা অভেদ পাচ্ছি। কি কি দেখো, যদি আমরা সেক স্কোয়ারের মানটা বের করি কি আসে, যে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই যে প্লাস মাইনাস টেন স্কোয়ার থিটা ছিল এই পাশে, এটা এই পাশে চলে আসলে কি হবে প্লাস টেন স্কোয়ার থিটা। এবার আবার যদি আমরা এখান থেকে কি বের করতে চাই, প্লাস টেন স্কোয়ার থিটাটা বের করতে চাই, তাহলে টেন স্কোয়ার থিটাটা রাখলাম এই পাশে, তো এই 1টা ছিল প্লাসের, এটা এই পাশে আসলে হবে মাইনাস, মানে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 হবে তখন টেন স্কোয়ার থিটা। তাহলে আমরা কি লিখতে পারছি যে টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস কত 1, প্লাস 1টা তুমি এই পাশে নিয়ে দাও, তাহলে কিন্তু এখানে টেন স্কোয়ার থিটার মানটা পাচ্ছ। তাহলে আমরা এখান থেকে আরো দুইটা অভেদ পাচ্ছি। প্রথমত আমরা এই অভেদটা থেকে দুইটা নতুন অভেদ বের করেছিলাম, আবার দ্বিতীয় যে অভেদটা আমরা পেলাম এটা থেকে আরো দুইটা অভেদ আমরা বের করলাম।
এবার আমরা এই পিথাগোরাসের যে উপপাদ্যটা ছিল এটা থেকে আমরা লম্বের মানটাকে বের করতে পারি, যে লম্ব সমান লম্ব স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারছি, লম্ব বের করতে পারছি। দেখো, লম্ব স্কোয়ার সমান, সূত্রটাকে যদি আমরা সাজাই তখন এই অতিভুজ স্কোয়ার থেকে ভূমি স্কোয়ার বিয়োগ হয়ে যাবে, যে অতিভুজ স্কোয়ার মাইনাস কি হবে, ভূমি স্কোয়ার। তখন আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে লম্ব দ্বারা এই অংশটাকে ভাগ, এই অংশটাকে ভাগ এবং এই অংশটাকে লম্ব দ্বারা আমরা ভাগ করব। তাহলে আমরা কি পাই, তাহলে এটাকে লম্ব দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি কত, 1। আর এখানে অতিভুজ বাই লম্ব আসবে, তার উপরে ছিল কি স্কোয়ার মাইনাস এখানে আসবে ভূমি বাই লম্ব, তার উপরে স্কোয়ার। তো 1 আর অতিভুজ বাই লম্ব এর মান হচ্ছে কি কোসেক, আমরা লিখতে পারছি কি কোসেক, তারপরে স্কোয়ার থিটা মাইনাস ভূমি বাই লম্ব হচ্ছে মানে কট, তারপর স্কোয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে অবেদটাকে কিভাবে লিখতে পারছি, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 1। এইটা থেকে আমরা এই অংশটাকে লিখতে পারি যে দুইটা নতুন সূত্র পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির তৃতীয় যে অভেদটা আছে, এই ত্রিকোণমিতির তৃতীয় অভেদটা হচ্ছে এটা। তো এখান থেকে আমরা সূত্র পাচ্ছি যে কোসেক স্কোয়ার থিটা সমান, কোসেক স্কোয়ার থিটা সমান 1। এই যে মাইনাস কট স্কোয়ার থিটা ছিল না, এটাকে তুমি এই পাশে লিখবে প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে যদি আমরা কট স্কোয়ার থিটার মানটাকে বের করতে চাই তাহলে এই প্লাস 1টাকে এই পাশে নিয়ে দেব। তাহলে কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাসের 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাসের 1। ঠিক আছে, তাহলে আমরা এই যে অভেদগুলো আছে অভেদগুলোর মান কিভাবে বের করতে হয় সেই বিষয়টা বুঝলাম পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। এখন আমাদের এই পিথাগোরাসের উপপাদ্য থেকে লম্ব, ভূমি এবং অতিভুজের মানগুলোকে বের করা শিখতে হবে। যদি তোমাকে চিত্রের মধ্যে লম্ব এবং ভূমির মান দেওয়া থাকে তখন তুমি অতিভুজটা কিভাবে বের করবে, কিংবা অতিভুজ এবং ভূমির মান দেওয়া আছে তখন তুমি লম্বটা কিভাবে বের করবে, কিংবা অতিভুজ কিংবা ভূমি দেওয়া আছে তখন তুমি লম্বটা কিভাবে বের করবে, কিংবা অতিভুজ এবং লম্ব দেওয়া আছে তখন তুমি ভূমিটা কিভাবে বের করবে, এই বিষয়গুলো তোমাকে একটু শিখতে হবে। দেখো আমি সূত্রগুলো লিখে দিচ্ছি। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাচ্ছি, পিথাগোরাসের উপপাদ্যটা ছিল যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মাইনাস প্লাস ভূমি স্কোয়ার। এটা কিন্তু আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা। তো এই উপপাদ্যটাকে যদি আমরা উভয় পাশে রুট ওভার করে দিই তাহলে কিন্তু অতিভুজ থেকে স্কোয়ারটা বাদ যাচ্ছে, অতিভুজ সমান স্কোয়ার রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস কি এখানে ভূমি তার উপরে স্কোয়ার। এখন থেকে আমরা যদি এই রুট এবং স্কোয়ারে বাদ দিই তাহলে কিন্তু অতিভুজের মানটা আমরা পাচ্ছি। তখন অতিভুজ সমান রুট আবার লম্ব স্কোয়ার প্লাস কি হবে ভূমি স্কোয়ার। আবার কেউ কিন্তু এই রুটের সাথে এই স্কোয়ার গুলোকে বাদ দিও না, অনেক স্টুডেন্ট আছে এই ভুলটাকে করে। তুমি দেখতে হবে এটা যদি একটা রাশি হতো তখন এই সম্পূর্ণ রাশির উপর যদি স্কোয়ারটা থাকে তখন আমরা বাদ দিতে পারতাম, কিন্তু এখানে কিন্তু আলাদা আলাদা রাশি প্লাস আকারে অ্যাড আছে। ঠিক আছে, তাহলে আমরা অতিভুজ বের করব হচ্ছে এই সূত্রের মাধ্যমে, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অতিভুজ বের করার সূত্র। যদি আমাকে প্রশ্নের মধ্যে লম্ব এবং ভূমির মান দেওয়া থাকে আমরা তখন কোনো কারণে আমাদের অতিভুজ বের করার প্রয়োজন হয় তখন আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। ওকে, এবার দেখো যদি আমাদের এই ধরনের হয় যে কি লম্ব এর মান বের করার দরকার হয়, কোনো কারণে কি বের করার দরকার হয়, যদি লম্ব বের করার দরকার হয় তখন তুমি কি করবে, যে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে এই ধরনেরও পেয়েছি যে লম্ব স্কোয়ার সমান দ্বিতীয় অবেদটা যখন আমরা বা তৃতীয় অবেদটা যখন আমরা বের করেছিলাম, এই যে আমি লিখেছি যে
লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তখন আমরা এটা অ্যাপ্লাই করব যে লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস কি ভূমি স্কোয়ার। তখন আমরা লম্বটাকে উভয় পাশে যদি আমরা রুট ওভার করে দিই, তাহলে রুট ওভার কি হবে, লম্ব স্কোয়ার সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে রুট এবং স্কোয়ারে বাদ বাদ দিলে আমরা কি পাচ্ছি, শুধু লম্ব। তাহলে লম্ব সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস কি হবে ভূমি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের লম্ব বের করার ফর্মুলা। তাহলে আমরা তিনটা ফর্মুলা পাচ্ছি এখানের মধ্যে। আরেকটা হচ্ছে আমাদের ভূমি যদি বের করার দরকার হয়, কোনো কারণে ভূমি বের করার দরকার হলো, তখন আমরা কি করব, ভূমি স্কোয়ার সমান কি শিখলাম, অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কোয়ার। এগুলো আমরা অভেদ বের করার সময় এই সূত্রগুলো অ্যাপ্লাই করেছি। তো সূত্রগুলো হচ্ছে এই ধরনের। দ্বিতীয় অভেদটা বের করতে আমরা এই লাইনটা লিখেছি যে ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এখন আমরা ওই পাশে রুট ওভার করে দেব। তাহলে রুট ওভার ভূমি স্কোয়ার সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, ভূমি সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, আমরা এখন এই ফর্মুলাগুলোকে পাচ্ছি তিনটা সূত্র। এখানের মধ্যে কি কি পাচ্ছি, যে অতিভুজের মান বের করার জন্য এই সূত্রটা পাচ্ছি যে অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মানে অতিভুজটা বের করতে গেলে লম্ব এবং ভূমির স্কোয়ারের কে যোগ দিবে, তখন উপরে রুট ওভার থাকবে। আর যদি তোমার কোনো কারণে লম্ব বের করার দরকার হয়, তখন তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করবে যে লম্ব সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তখন অতিভুজ থেকে ভূমিকে বিয়োগ করবে যদি লম্ব বের করার জন্য বলা হবে। আর যখন ভূমি বের করবে তখন অতিভুজ থেকে ভূমি বিয়োগ করবে, লম্ব বিয়োগ করবে। যদি তোমার লম্ব বের করতে বলা হয় তখন অতিভুজ থেকে ভূমি বিয়োগ করবে, আর যখন ভূমি বের করতে বলা হবে তখন অতিভুজ থেকে তুমি লম্ব বের করবে। আমরা অঙ্কগুলো করতে গিয়ে এই কাজগুলোকে করব, তোমরা ব্যবহার পাবে, এই জিনিসগুলোর অনেক ব্যবহার পাবে। এবার আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান সম্পর্কে কিছু কথা বলবো, যে তোমরা মানগুলোকে কিভাবে মনে রাখবে, যে সাইন 0 ডিগ্রির মান 0, বা সাইন 30 ডিগ্রির মান 1/2, 45 ডিগ্রির মান 1/√2। এই বিষয়গুলো আসলে কোত্থেকে আসলো বা কিভাবে আমরা পাই, এই বিষয়টা নিয়ে একটু তোমাদের সাথে হালকা আমরা একটু ধারণা দিতে চাচ্ছি। দেখো এখানের মধ্যে একটা চিত্র আমি লিখি, যে এই ধরনের চিত্রটা। ধরো তোমার এই যে কোণটা আছে এখানের মধ্যে হইল, এখানের যে কোণটা, এই কোণটাকে আমরা ধরে নিলাম 30 ডিগ্রি। এখানের কোণটা হচ্ছে কত, 30 ডিগ্রি। তো এখানের কোণটা 30 ডিগ্রি হলে আমরা এই লম্বটাকে ধরে নিলাম হচ্ছে এ। তো সবসময় মনে রাখবে যে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে পরীক্ষিত অতিভুজের লম্বের মান যদি এ হয়, অতিভুজের মান হবে তার দ্বিগুণ, মানে 2a। ঠিক আছে, আমরা কি শিখলাম, যে লম্বের মান যদি এ হয় তার অতিভুজ হবে 2a। কত ডিগ্রি কোণের ক্ষেত্রে, 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে। তাহলে আমরা ভূমিটা বের করতে পারি, এটাকে আমরা নামকরণ করি এ বি, আর এটা হচ্ছে কত সি। তাহলে আমরা এখান থেকে ভূমিটা বের করতে পারি। ভূমির মান তখন কি হবে, ভূমির মান হবে যে আমরা কি শিখলাম, রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। আমরা ভূমি বের করার সূত্রটা শিখলাম, যে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে কি লম্ব স্কোয়ার। আমরা মাত্র আগের পেজে এই কাজটা করে আসলাম। তো এখান থেকে আমরা বের করলে কি পাচ্ছি, যে রুট ওভার কত হচ্ছে এখানের মধ্যে
4 তারপরে এ স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার। তাহলে এই 4a² থেকে একটা স্কোয়ার বাদ দিলে √3a² থাকবো, তখন কি থাকবো 3a²। তো 3a² আমরা √3 লিখতে পারি, আর এই যে স্কোয়ার এবং রুট বাদ দিতে পারি, তাহলে কিন্তু 3a থাকবে। তাহলে আমরা কি পাচ্ছি ফলাফলে, যদি লম্ব এ অতিভুজ 2a হয় তাহলে ভূমির মান হচ্ছে √3a। আমরা এই সিদ্ধান্তটা পাচ্ছি, ঠিক আছে। আর এখানের মধ্যে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। আমরা কি শিখলাম যে তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এই কোণটা যদি 30 ডিগ্রি হয়ে থাকে তাহলে বুঝে নিবে যে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। কারণ এই দুইটার যোগফল কিন্তু আবার তোমার 90 ডিগ্রি হতে হবে। তো আমরা 30 ডিগ্রি কোণের জন্য অনুপাতগুলোকে একটু দেখি। 30 ডিগ্রি কোণের জন্য কি কি অনুপাতগুলো আসছে দেখো এখানের মধ্যে, যে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা কি সূত্রটা শিখলাম, যে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে এবি, আর অতিভুজ কত এসি, তাইলে এবি বাই এসি। এবি এর মান হচ্ছে কত এখানের মধ্যে এ, আর এসি এর মান হচ্ছে এখানের মধ্যে কত 2a। যদি আমরা এ এবং এ কেটে দিই, এখান থেকে এ এবং এখান থেকে এ কেটে দিই, তাহলে এটা আসলো কত 1/2। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত 2। ওকে, এবার সাইন 30 ডিগ্রির মান আমরা পেলাম। সাইন এরপরে আমরা বের করো ধরো যে কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা কি পাই একটু বিবেচনায় আনুন। কস 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা কি পাই, কসের সূত্রটা আমরা পড়েছি যে ভূমি বাই হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তার মানে ভূমি বিসি আর অতিভুজ এসি। তাহলে আমরা লিখতে পারি যে বিসি বাই হচ্ছে এসি। বিসি এর মান হচ্ছে কত 2a, আর এসি এর মান হচ্ছে √3a। দুঃখিত, আমরা সূত্রটাকে একটু ভুল লিখেছি। কস থিটার ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে এই ধরনের, যে ভূমি বাই অতিভুজ। তো আমরা মানটাকে লিখতে ভুল করেছি, আসল কথা সূত্রটা ঠিক ছিল। তো এখানের মধ্যে দেখো বিসি, বিসি হচ্ছে আমাদের √3a। বিসি কি √3a, আর এসি, এসি মানে কত 2a। তখন আমরা এখান থেকে এ এবং এ কাটতে পারি, তাহলে আমাদের কি থাকলো √3/2। এটা হচ্ছে আমাদের cos 30 ডিগ্রির মান। √3/ কত 2, cos 30 এর মান। এবার সাইন cos tan 30 এর মানটা আমরা বের করে দেখি। tan 30 ডিগ্রি, তখন tan 30 এর ক্ষেত্রে তুমি কি কাজ করবে, tan 30 হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব এ আর ভূমি হচ্ছে লম্ব এবি আর ভূমি হচ্ছে বিসি, তার মানে AB/BC। এবি হচ্ছে এ আর বিসি মানে √3a। যদি আমরা এ এবং এ কাটি তাহলে ফলাফল থাকলো 1/√3। তোমরা হয়তো অনেকে মুখস্থ করে এই বিষয়টা, কিন্তু এই বিষয়টা কোথা থেকে আসলো আমি এই ধারণাটা তোমাদেরকে দিচ্ছি। তাহলে tan 30 এর কথা গেল, তারপর tan 30 গেলে আমাদের আসবে কত সাইন cos tan cot 30। cot 30 এর ক্ষেত্রে হচ্ছে tan থিটা এর উল্টা, বা আমরা সূত্রটা পড়েছি ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে বিসি আর লম্ব হচ্ছে এবি। তাহলে বিসি হচ্ছে √3a, আর এবি, এবি হচ্ছে শুধু এ। যদি আমরা এ এবং এ কাটি তাহলে কিন্তু আমাদের ফলাফল থাকলো শুধু √3। ওকে, এবার সেক, সেক 30 ডিগ্রি এর মানটা দেখো। সেকের ক্ষেত্রে আমরা কি জানি, সেকের ক্ষেত্রে আমরা জানি ভূমি বাই হচ্ছে অতিভুজ। ভূমি বাই অতিভুজ, ভূমি বাই হচ্ছে কি অতিভুজ, এটা আমরা সেকের ক্ষেত্রে জানি। তাহলে সেকের ভূমি, ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। বিসি মানে √3a আর এসি মানে 2a। এখন তুমি এ এবং এ কাটো, তাহলে তোমার √3/, কত থাকলো 2। তুমি এ এবং এ কে ভাগ করে দাও, অথবা আমরা কিন্তু ভাগ করেছিলাম।
তাহলে আমাদের কি থাকলো √3/2 সেক। আবার কুসেকের ক্ষেত্রে কি হবে, তাহলে দেখো কুসেক, কুসেকের ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে কি এবি। তাহলে এসি হচ্ছে 2a, এবি হচ্ছে এ, কাটলে আমরা শুধু 2 পাচ্ছি। ঠিক আছে, আমরা এইভাবে যে সাইন থিটার মানগুলো বের করতে পারি। সেম একই প্রসেসে আমরা এখান থেকে কিন্তু 60° এর মানগুলোকে বের করতে পারি। তখন আমরা 60° এর জন্য এটা হয়ে যাবে তখন লম্ব, আর এটা হয়ে যাবে তখন ভূমি, আর অতিভুজ তখন ঠিক থাকবে। 60° এর ক্ষেত্রে আমরা সেম ভাবে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে বের করতে পারি। তো পরীক্ষার হলে কিন্তু তোমরা আবার এত ভাবে কাজ করে বের করতে পারবা না। সেজন্য তোমাদেরকে শর্টকাট ভাবে এই বিষয়গুলোকে মনে রাখতে হবে। এই ত্রিকোণমিতিক মানগুলোকে শর্টকাট দ্রুত বের করার মতন কিছু ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। এজন্য আমি তোমাদেরকে কিছু ধারণা দিচ্ছি কিভাবে পড়লে তোমরা এই অনুপাতগুলোর মানটাকে শর্টকাটে বের করতে পারবে। তো সেম ভাবে আমরা কি শিখলাম, এখান থেকে 60° বের করতে পারবা। আবার তুমি চাইলে এখান থেকে 45°-র ক্ষেত্রে সকল অনুপাতগুলো বের করতে পারবা। তখন 45° এর ক্ষেত্রে লম্ব এবং ভূমি হয়ে যাবে সমান, আর অতিভুজের মানটা তুমি বের করে নিবে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। তখন তুমি বসিয়ে কি করবে, 45°-র মান বের করতে পারবে। সেম ভাবে 90° এবং 0° এর ক্ষেত্রেও তুমি বের করতে পারো। তো আমাদের টার্গেট হচ্ছে তোমরা একটু জেনে রাখলা যে থেকে আমরা সাইন 30°-র মান 1/2 পেলাম, এটা বের করে তোমাদেরকে একটু দেখানোই ছিল আমার উদ্দেশ্য। তাহলে আমরা এখন বের করি সাইনের বাকি অনুপাতগুলো কি কি হতে পারে, কিভাবে তোমরা মনে রাখবে। যে দেখো সাইন অনুপাতগুলো এভাবে শিখবে, সাইন, তারপরে হচ্ছে কস, তারপরে টেন, তারপরে কট, তারপরে সেক, তারপর কি কোসেক। এগুলো তোমরা জানো। এবার অনুপাত, 5টা স্ট্যান্ডার্ড অনুপাত যেগুলো দিয়ে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের এই অধ্যায়ের কাজগুলোকে আমরা স্ট্যান্ডার্ড অনুপাত দিয়ে করব। তাহলে 0°, তারপরে হচ্ছে 30°, তারপর হচ্ছে 45°, তারপর 60°, তারপর হচ্ছে 90°। এখন তোমাদেরকে আমি যে নিয়মটা শিখাবো, মূল প্রসেসটা আমি তোমাদেরকে দেখালাম, এখন আমি যে নিয়মটা তোমাদেরকে শিখাবো সেটা আমি তোমাদের কালীন সময়ে বা তোমাদের মতো নবম দশম শ্রেণীতে যখন পড়তাম, তখন আমি এই নিয়মে মূলত এই মানগুলোকে মনে রাখার চেষ্টা করতাম। এটা আসলে কোনো স্যারের নিয়ম না, বা কোথাও আমি এই নিয়মটা পাইনি, আমি আমার নিজ থেকে এই নিয়মটা অনুসরণ করতাম, দেখতাম যে আমার মনে থাকতো। তো তোমরা যেন পারো, আমি আমার নিয়মটাকে বা আমি আমার নিজ থেকে যেটাতে কাজ করতাম এটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এটা আসলে কোনো বইয়ের নিয়ম না বা কোনো গাণিতিক কোনো নিয়মও না। তো আমি যেভাবে মনে রাখতাম টেকনিকটাকে একটু বলে দিই। দেখো, কত হচ্ছে সাইন 0°। তখন সাইনের ক্ষেত্রে আমি মনে রাখতাম সাইন 0°-র মান 0 এবং সর্বশেষ 90°-র মান 1। এই দুইটাকে আমি মনে রাখতাম। ঠিক আছে, 0°-র মান 0 এবং 90°-র মান 1। বাকি তিনটা হচ্ছে উপপাদ ভাগ, ভগ্নাংশ। বাকি তিনটা হচ্ছে কি ভগ্নাংশ। তিনোটার নিচেই কিন্তু 2 আছে, তিনোটার নিচেই 2 আছে, মানে হরে 2 আছে। তবে এই দুইটার মধ্যে এটা হচ্ছে √2। তখন এটা শিখতাম 1, এটা শিখতাম 1, আর এটা শিখতাম √3। এইভাবে আমি সাইনের অনুপাতগুলাকে মনে রাখতাম যে 0, 0 আর 91, বাকি তিনটা ভগ্নাংশ, তিনোটার নিচেই কিন্তু 2 আছে, মধ্যেটা √2, প্রথম দুইটা 1, তারপরে √3। এরকম ভাবে সাইনের অনুপাতটা আমার শিখা হয়ে যেত। তো সাইনের অনুপাতটা যখন শিখা হয়ে যায় তখন আমি কজের অনুপাতে কনভার্ট হই। তখন কজের অনুপাতটা আমি কিভাবে শিখি একটু মার্ক করে দিই। তো আলাদা আলাদা মার্ক করে দিচ্ছি যাতে তোমরা একটু ভালো বুঝো। তাহলে আমাদের গেল কিসের নিয়ম, সাইনের নিয়ম। এবার আমরা কজের নিয়মটাকে দেখো কিভাবে শিখব। কজটা হচ্ছে সাইনের বিপরীত ভাবে আমরা শিখে নিব। সাইনের ক্ষেত্রে
সাইনের ক্ষেত্রে যেটা ছিল 90 ডিগ্রিতে, এটা তুমি কজের ক্ষেত্রে 1-এ নিয়ে দিবে। আর যেটা ছিল সাইনের 60 ডিগ্রিতে, কজের ক্ষেত্রে এটা তুমি 30 ডিগ্রিতে নিয়ে আসো। ঠিক আছে? আর 45 ডিগ্রির ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। 45 ডিগ্রির ক্ষেত্রে তুমি এটাকে ঠিক রাখবে 1/√2। আর 30 ডিগ্রির ক্ষেত্রে 1/2, এখানে 1/2 নিয়ে আসবা, এটা হচ্ছে কজের 60 ডিগ্রি। আর সাইনের যেটা 0 ডিগ্রিতে ছিল, কজেতে এসে এটা হয়ে যাবে 90 ডিগ্রিতে। ঠিক আছে, আমরা কি পেলাম? সাইন এবং কজ বের করে পেলাম। এইভাবে আমি শিখতাম আর কি। এটা আসলে কোনো নিয়ম না, বা কোনো স্যারে এইভাবে শেখায় কিনা তাও আমার জানা নেই। আমি যেভাবে শিখতাম তোমাদের সাথে এটাকে শেয়ার করছি আর কি। আমার মনে থাকতো, আমার কাজ হচ্ছে এটাকে মনে রেখে পরীক্ষাতে আনসার করা। তো আমি যেভাবে শিখলে মনে থাকবো ওইভাবেই অ্যাপ্লাই করেছি। তো দেখো এখানের মধ্যে 10-এর ক্ষেত্রে প্রথম করতাম এটা হচ্ছে 0 লিখতাম, দ্বিতীয়টা হচ্ছে 1/√3, এই দুইটা মনে রাখতাম। মনে রেখে কি করতাম যে এখানের ওয়ানটা ছিল, এখানে ওয়ান ভাবতাম, এখানে চলে এসেছে, আর এখানে যে √3 ছিল এটা আর চলে আসছে এখানে। এরকম ভাবতাম যাতে আমার একটু মনে থাকে আর কি। আর এটা হচ্ছে অসংজ্ঞায়িত। এটা অসংজ্ঞায়িত, যেটার মান আমরা ডিফাইন করতে পারি না বা সংজ্ঞায়িত ভাবে করতে পারি না, এটা হচ্ছে কি তখন অসংজ্ঞায়িত। বা কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করা। অসংজ্ঞায়িত বলতে আমরা বুঝি যে কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করা। তো আমরা জানি যে শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করে আমরা ফলাফলটাকে ডিফাইন করতে পারি না। সো এটাকে আমরা বলি কি তাহলে? ইনডিফিনিট, বা এটা হচ্ছে অসংজ্ঞায়িত। ওকে। আর কোটের ক্ষেত্রে কি হবে তাহলে দেখো এখানে। কোটের ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে এই, কোটের ক্ষেত্রে হয়ে যাবে এইগুলার বিপরীত। তাহলে অসংজ্ঞায়িত চলে আসবে এখানে, আর √3 চলে আসবে তখন এখানে। 1 ঠিক থাকবে, 45 ডিগ্রিটা ঠিক থাকবে। আর 1/√3 চলে আসবে তখন এইখানে। আর যে 0 ছিল, এই 0 চলে আসবে তখন এখানে। ঠিক আছে, আমরা পেলাম সাইন কস টেন কট। এবার আমরা সেকের মানটা শিখবো যে সেক আমরা কি করতে পারি তখন। সেকের ক্ষেত্রে আগে তুমি কুসেকটা লিখে ফেলবে। আমি এটার ক্ষেত্রে অবলম্বন করতাম এই নিয়মটাকে। আগে আমি করতাম কি, কুসেকটাকে লিখে ফেলতাম। বা তুমি সেকের ক্ষেত্রে এই কজের নিয়মটাকে ফলো করতে পারো, যে কজের ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি এখানের মধ্যে, এইটা এখানে ডিফাইন করতে পারো। আচ্ছা, দেখো তাহলে আমরা সেকের ক্ষেত্রে কি ডিফাইন করি। সেকের ক্ষেত্রে আমি শিখতাম এইভাবে, আমি যে নিয়মটা অ্যাপ্লাই করতাম যে এখানের মধ্যে হচ্ছে 1/1। তুমি এই নিয়মটাকে অ্যাপ্লাই করো যে 1/1 হচ্ছে 1, 2/1। ওকে, তুমি সেকের সাথে কম্পেয়ার করো আমরা কাকে? কস কেস, কস এবং সেক এই দুইটাকে আমরা কম্পেয়ার করে নিই। তাহলে এটার নিচে ছিল কি দেখো, এটার নিচে ছিল কিন্তু 1, এটার নিচে কি ছিল? 1। তো 1-কে 1 দ্বারা মানে আমরা চাচ্ছি যে লবটাকে হরে এবং হরটাকে লবে আনতে। তাহলে এটার লবটাকে হরে এবং হরটাকে লবে যদি আমরা আনি, তাহলে কিন্তু 1-ই থাকে, কারণ 1 উপরে নিলে 1 আর নিচে 1, 1-কে 1 দ্বারা ভাগ করলে ফলাফলটা কিন্তু 1-ই আসতেছে। তার মানে এটা 1 হবে। আর এটাকে মনে রাখবে, তুমি 2-টার উপরে √3টাকে নিচে লিখবে। 2 উপরে, √3 নিচে। আর এটার ক্ষেত্রে তুমি মনে রাখবে √2 উপরে 1 নিচে। তো √2 যখন আমরা উপরে লিখি আর 1 যখন আমরা নিচে লিখি, কি বলেছি? নিচে 1 লেখার কোনো মানে নাই, কারণ কোনো কিছুতে তুমি 1 দ্বারা ভাগ করলে ফলাফল কিন্তু ওই রেজাল্টটাই থাকে। 1 দ্বারা ভাগ করে ফলাফলের কোনো পরিবর্তন হয় না। সেম ভাবে 2টাকে তুমি উপরে লিখবে, আর 1টাকে নিচে, 1 নিচে লেখার কোনো মানে নাই। আর 0 এর নিচে ধরো আমরা 1-ই রাখলাম, ধরে নিলাম 1টাকে উপর, এবং নিচে যদি 0 আসে ফলাফল এটা হয়ে যাবে কত? অসংজ্ঞায়িত। কারণ কোনো কিছু তুমি 0 দ্বারা ভাগ করলে ফলাফল অসংজ্ঞায়িত আসবে। 0 দ্বারা সরাসরি ভাবে আমরা কোনো কিছুটা ভাগ করতে পারি না। তখন তুমি এই যে অসংজ্ঞায়িতটা ছিল এটা আনবে এখানে, এই যে 2 ছিল এটা আনবে এখানে, এখানে √2 আনবে, আর এখানে 2/√3 আনবে, আর এখানের 1টা এখানে আনবে। এটা হচ্ছে আমাদের এই যে অনুপাতগুলো মনে রাখার একটা টেকনিক। আমি এইভাবে মনে রাখতাম। তোমরা যদি মনে করো যে হুট করে পরীক্ষার হলে না মনে করতে পারো, তখন তোমরা করবা কি, এই অংশটা খাতা পাওয়ার সাথে সাথে পিছনের পৃষ্ঠার মধ্যে রাফ করে নিবে কাঠ পেন্সিল দিয়ে। পিছনের পৃষ্ঠা রাফ করে তুমি হুট করে দেখে দেখে আমি যে নিয়মটা বলছি এই নিয়মে ট্রাই করো, 2-1 বার লিখো, এমনিতে তোমার এটা শেখা হয়ে যাবে। দেখবা যে অনেক স্টুডেন্ট আছে এটা শিখতে গিয়ে অনেক সময় ব্যয় করে, তাও এটা মনে রাখতে পারে না। স্বাভাবিকভাবে তুমি একটু টেকনিক্যাল ভাবে পড়লে কিন্তু এটা মনে রাখতে পারো।
তো আজকের আমাদের এই বেসিক ক্লাসটা এখানে আমরা রাখছি। আমাদের টার্গেট ছিল যে তোমাদেরকে এই ত্রিকোণমিতির বেসিক বিষয়গুলো সাথে পরিচিত করে দেওয়া, যে কোত্থেকে কোন বিষয়টা আসছে এবং যে বিষয়গুলো না জানলে তোমরা ত্রিকোণমিতিতে কাঁচা থাকবে, ত্রিকোণমিতি নিয়ে সামনের দিকে বাড়তে পারবা না, সেই বিষয়গুলো সম্পর্কে ধারণাই ছিল আমাদের আজকের ক্লাসের মূল টার্গেট। সো এতক্ষণ আমাদের সাথে ক্লাসটা করার জন্য তোমাদের সবাইকেই জানাই আন্তরিক ধন্যবাদ, এবং তোমরা ভবিষ্যতে আমাদের ক্লাসটাকে আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।